হ্যালো স্টুডেন্ট, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। সবার পড়াশোনা খুব ভালোভাবে চলছে এই আশা রেখে চলে এলাম পরের ভিডিও নিয়ে। আমরা আগের দিন অলরেডি এবিটিএ টেস্ট পেপারের তোমাদের ফিজিক্সের 16তম পেজ সলভ করা শুরু করেছিলাম। তো অলরেডি একটা ভিডিও আপলোড হয়ে গেছে, তো কিছু নিউমেরিক্যাল সেখান থেকে এখনও বাকি ছিল, তো সেগুলো আমরা আজকে এই ক্লাসে সলভ করার চেষ্টা করব। ঠিক আছে, তো চলো সবাই পেন পেপার ক্যালকুলেটর নিয়ে বসে পড়ো আর শুরু করে দাও পড়াশোনা। ঠিক আছে, চলো স্টার্ট করা যাক। তো দেখো, তোমাদের 16 নম্বর পেজে আমরা আগের দিন যেটা সলভ করেছিলাম 10-এর দাগের অথবা পর্যন্ত, 10-এর দাগের একটা অথবা ছিল, সেখান পর্যন্ত আমরা করেছিলাম। তো আজকে আমরা 11-র দাগে স্টার্ট করব এবং সেটা হচ্ছে কি গ্রুপ সি। গ্রুপ সির এটা কোথায় না, গ্রুপ সির কোশ্চেন দেখো, গ্রুপ সি। গ্রুপ সির হচ্ছে 11-র দাগের কোশ্চেন। দেখো কি বলেছে। তো 11-র দাগে একটা কোশ্চেন দেখো, এটা প্রমাণ দিয়েছে একটা, যদিও এটা কোনো নিউমেরিক্যাল নয়, তা সত্ত্বেও এই প্রমাণটা আমি তোমাদের একটু করে দিচ্ছি। ঠিক আছে, তো কি প্রমাণটা বলেছে দেখো, প্রমাণ করো যে বস্তু ও পর্দা স্থির থাকলে ওদের মধ্যে যে দুটি অবস্থানে লেন্স রাখলে পর্দায় সদ্বিম্ব গঠিত হয়, সেই দুটি অবস্থানের প্রতিবিম্বের বিবর্ধন m1 m2 হলে এবং লেন্সের দুটি অবস্থানের মধ্যে দূরত্ব x হলে লেন্সের ফোকাস দৈর্ঘ্য f সমান হবে, এটা দেখাতে হবে। ঠিক আছে, তো চলো কি বলেছে দেখো এটাতে, যে ধরে নাও এখানে একটা কি আছে, স্ক্রিন বা পর্দা, এটাকে কি বলছি, স্ক্রিন। ঠিক আছে, আর এইখানে কোথাও ধরে নাও এটা একটা অক্ষ, প্রধান অক্ষ ধরতে পারো। ঠিক আছে, এটা হচ্ছে কি প্রধান অক্ষ। এখানে একটা বস্তু রাখা আছে, সেই বস্তুটা কি এ আর বি। এবারে এটা হচ্ছে কি বস্তু বা আমরা যেটাকে বলি অবজেক্ট। অবজেক্ট, ঠিক আছে। বস্তু এবং পর্দা এই দুটো কোনো রকম দূরত্ব না সরিয়ে যদি এখানে একটা লেন্স, কীরকম লেন্স, উত্তল লেন্সকে আমি এখানে ডিসপ্লেসড করি, এভাবে সরাতে থাকি, তাহলে উত্তল লেন্সের দুটো পজিশনের জন্য আমরা এখানে একটা সৎ প্রতিবিম্ব দেখতে পাবো। সৎ প্রতিবিম্ব কেমন হয় না, বস্তুর তুলনায় আকারে কী হবে, উল্টে যাবে সৎ প্রতিবিম্ব। ঠিক আছে, সৎ মানে অবশীর্ষ হয়। তো ধরে নাও সাপোজ যে প্রথমে লেন্সটা এখানে ছিল, ঠিক আছে, এটা একটা উত্তল লেন্স। তো এখন এই বস্তু থেকে এই লেন্সের দূরত্ব আমি ধরে নিলাম এটা হচ্ছে কত না, u1। ঠিক আছে, তাহলে এই বস্তু এই বস্তুর প্রতিবিম্ব লেন্স কোথায় তৈরি করবে, পর্দায়। ঠিক আছে, তাহলে এখানে একটা প্রতিবিম্ব গঠিত হবে, কার না, এ বি বস্তুর একটা প্রতিবিম্ব এখানে গঠিত হবে। তাহলে প্রতিবিম্ব যদি এখানে গঠিত হয়, তাহলে এই দূরত্বটাকে আমরা কি বলবো, v1, আর এটাকে ধরে নাও তুমি u1। ঠিক আছে, বস্তু দূরত্ব যখন u1 তখন প্রতিবিম্ব দূরত্ব ধরে নিলাম কত, v1। ঠিক আছে, এবারে বলেছে এই লেন্সটাকে আরেকবার এখান থেকে ডিসপ্লেসড করলে তার অবস্থান থেকে, তাহলে আবারও একবার এই পর্দাতে কি তৈরি হবে না, সৎ প্রতিবিম্ব। তাহলে ধরে নাও এই লেন্সটাকে আমি কিছু দূর এখান থেকে সরিয়ে দিলাম, তো এখন লেন্সের পজিশন হচ্ছে এই একটাই লেন্স, কিন্তু এটাকে কি করলাম না, এখান থেকে সরিয়ে দিলাম, এখান থেকে এখানে। ঠিক আছে, কতটা দূরত্ব সরালাম, ধরে নাও x দূরত্ব এটাকে সরিয়ে দিয়েছি। ঠিক আছে, তো x দূরত্ব সরিয়ে দিলে, আচ্ছা এখন বস্তু থেকে এই লেন্সটা মানে যখন সরিয়ে দিয়েছি তখন দূরত্ব কত হয়ে গেল, এই দূরত্বটাকে আমি কত বলতে পারি বলো। দেখো সেকেন্ড পজিশনের ক্ষেত্রে এটা হয়ে গেল বস্তু দূরত্ব, লেন্স থেকে এটা হলো বস্তুর দূরত্ব, তাহলে এটা হয়ে গেল u2। আর এখন প্রতিবিম্ব দূরত্ব
দেখো এই পজিশনের জন্য এখানে কি তৈরি হবে, প্রতিবিম্ব। তো এটা হলো প্রতিবিম্ব দূরত্ব, যাকে আমি V2 বললাম। ঠিক আছে, এবং যখন ফার্স্ট পজিশনে ছিল 1 নম্বর পজিশন, যখন নিয়ে গেলাম আমি 2 নম্বর পজিশনে, এই 1 নম্বর পজিশনে যখন ছিল তখন বিবর্ধন বলা হচ্ছিল M1, আর যখন 2 নম্বর পজিশনে ছিল তখন বিবর্ধন বলা হচ্ছে কত, M2। তো দুটো ক্ষেত্রে আমরা লেন্সের ফর্মুলা ইউজ করব। লেন্সের ফর্মুলা সবাই জানো, 1/f সমান 1/v মাইনাস 1/u। তো দুবার এটাকে ইউজ করতে হবে, কারণ কি লেন্সের দুটো পজিশন হচ্ছে, তো দুটো পজিশনে দুবার আমি ফর্মুলাটা ইউজ করব। তো প্রথম ক্ষেত্রে লেন্সের ফর্মুলা আমরা কি জানি দেখো দেখি। বস্তু দূরত্ব ইউ সমান আমরা কি লিখতে পারি, দেখো ইউ সমান u1, বস্তু দূরত্ব প্রথম ক্ষেত্রে কত ছিল, u1। কিন্তু যেহেতু দেখো আলোকরশ্মি কোন দিকে যাচ্ছে, এই বরাবর, তো আপতিত আলোকরশ্মির বিপরীত দিকে মেজার হচ্ছে না দূরত্ব, তো এটা কেমন হয়ে যাবে, -u1। ঠিক আছে, আর ধরে নাও এই লেন্সের ফোকাস দৈর্ঘ্য হচ্ছে f, একই লেন্স, তাহলে এরও ফোকাস দৈর্ঘ্য fই হবে। ঠিক আছে, তাহলে u সমান হচ্ছে -u1। আচ্ছা, v সমান কত ধরবে, v সমান তো v1, পজিটিভে হবে কারণ ডাইরেকশানে মেজার হচ্ছে, আর এর ফোকাস দৈর্ঘ্য f জানি, তাহলে মিরর ফর্মুলা, লেন্স ফর্মুলা কী হয়, 1/f সমান 1/v মাইনাস 1/u। তো এখানে বসিয়ে দাও, 1/f সমান হচ্ছে ভির জায়গায় কী হবে, 1/v1 মাইনাস 1/-u1। তো এই মাইনাস মিলে আমি এখানে প্লাস করে দেবো। ঠিক আছে, অসুবিধা নেই কারো, এই মাইনাস আর এই মাইনাস মিলে প্লাস হয়ে গেল। এবারে এই পুরো সমীকরণটাকে ওপরে v1 দিয়ে গুণ করে দাও। দেখো v1 দিয়ে গুণ করলে এটা কত হবে, দেখো v1/f ইকুয়াল টু এটা কত হয়ে যাবে, 1 প্লাস v1/u1 হয়েছে। আর একটা লাইন দেখো ভালো করে, v1/f সমান হচ্ছে 1 প্লাস, এটাকে লিখতে পারি m1, কারণ আমরা লেন্সের ক্ষেত্রে ম্যাগনিফিকেশনের ফর্মুলা কি জানি, v/u। তো প্রথম ক্ষেত্রে দেখো বস্তু দূরত্ব ছিল u1, প্রতিবিম্ব দূরত্ব ছিল v1, তো ম্যাগনিফিকেশান হয়ে যাবে v1/u1। ঠিক আছে, তাহলে প্রথম ক্ষেত্রে ম্যাগনিফিকেশান m1 হলে সেটা হয়ে যাবে v1/u1, সেটাই এখানে বসানো হয়েছে। আশা করি সবাই বুঝতে পারছো। এটা কিসের জন্য, লেন্সের প্রথম অবস্থানের জন্য। ঠিক আছে, এরপরে আসো দ্বিতীয় ক্ষেত্রে কি হবে। দ্বিতীয় ক্ষেত্রে দেখো কি জানি আমি। দ্বিতীয় ক্ষেত্রে দেখো বস্তু দূরত্ব কত, u2, প্রতিবিম্ব দূরত্ব কত, v2, ফোকাস দৈর্ঘ্য তো একই থাকবে, একই লেন্সকে সরিয়েছি, তাই কি না। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে বস্তু দূরত্ব হচ্ছে -u2, কেন, সেম কারণে আলোকরশ্মি এদিক থেকে যাচ্ছে, তো দূরত্ব এদিকে মেজার হয় না অপটিক্যাল সেন্টার থেকে, তো একই কারণে এটা হবে। v সমান কত হচ্ছে না, v সমান হয়ে যাচ্ছে v2 আর f। তাহলে এখানেও কি না, আরেকবার লেন্স ফর্মুলা আমি ইউজ করব। তাহলে লেন্স ফর্মুলা কি না, 1/f সমান 1/v মাইনাস 1/u। তো 1/f সমান হচ্ছে 1/, এটা হয়ে যাবে v2 মাইনাস মাইনাসে প্লাস 1/u2। সবাই আশা করি বুঝতে পারছো। তো এখানে কি করব, সেম, এখানে v1 দিয়ে গুণ করেছিলাম, এখানে v2 দিয়ে গুণ করব। তো v2/f সমান হচ্ছে 1 প্লাস v2/u2। তো সবাই বুঝতে পারছো যে এই অবস্থানের জন্য ম্যাগনিফিকেশান কত দেওয়া ছিল, m2। কোশ্চেনে দেখবে প্রথম অবস্থানের জন্য ম্যাগনিফিকেশান m1 দেওয়া ছিল, আর এখানে m2। তাহলে v2/f সমান হবে 1 প্লাস m2। তাহলে দেখো এটা হলো 1 নম্বর সমীকরণ, এটা হলো 2 নম্বর সমীকরণ। ঠিক আছে, এই দুটো সমীকরণ নিশ্চয়ই সবাই বুঝতে পারছো, এটা 1 নম্বর, এটা 2 নম্বর। তো এবার কি করব, প্রমাণটা দেখো। প্রমাণ করতে আমাকে কি বলেছে, এইদিকে আমি লিখছি। প্রমাণ করতে বলেছে যে f ইকুয়াল টু x/m1 মাইনাস m2, m1 মাইনাস m2। ঠিক আছে, আচ্ছা এখানে একটু খেয়াল করে দেখো, এই দূরত্বটাকে আমি বলছি v1, এই দূরত্বটা হচ্ছে v2। ঠিক আছে,
তাহলে এখান থেকে আমি বলতে পারি যে v1 মাইনাস v2 এটাই তো x, যে x দূরত্ব লেন্সটাকে সরানো হয়েছে। তার মানে আমি এখানে লিখে রাখতে পারি যে v1 মাইনাস v2 এটা সমান হচ্ছে x। বাস, এবারে দেখো 1 নম্বর সমীকরণ থেকে 2 নম্বর সমীকরণকে বিয়োগ করো, তাহলে 1 মাইনাস 2 করে পাই, ঠিক আছে, 1 মাইনাস 2 করে পাই। তাহলে 1 থেকে 2 বিয়োগ করলে কত হচ্ছে দেখো, 1 প্লাস m1 মাইনাস 1 মাইনাস m2 সমান v1 বাই f মাইনাস v2 বাই f। তাহলে এখান থেকে দেখো 1 1 ক্যান্সেল, তাহলে m1 মাইনাস m2 সমান হয়ে যাচ্ছে, দেখো f লসাগু হয়ে যাবে, তাহলে এখান থেকে v1 মাইনাস v2 বাই f। আবার দেখো v1 মাইনাস v2 সমান আমরা লিখেই রেখেছি কত হচ্ছে x, যেটা হচ্ছে এই লেন্সের ডিসপ্লেসমেন্ট। তাহলে m1 মাইনাস m2 এটা সমান হয়ে যাচ্ছে x বাই f। তো এখান থেকে কি দরকার ছিল আমার f, তো f সমান হয়ে যাচ্ছে দেখো কি হবে x বাই m1 মাইনাস m2। এই প্রমাণটা তোমাকে এখানে করতে হতো, আশা করি সবাই বুঝতে পারছো কি করে হলো। কি করলাম, আমি লেন্সের দুটো অবস্থানের জন্য দুবার লেন্স ফর্মুলা ইউজ করলাম। একবার হচ্ছে বস্তু দূরত্ব u1 v1 আর প্রতিবিম্ব দূরত্ব v1 আর ফোকাস f, দুটো ক্ষেত্রেই ফোকাস f থাকবে। একবার বস্তু দূরত্ব u1 ধরো, প্রতিবিম্ব দূরত্ব v1, একবার বস্তু দূরত্ব u2 ধরো, প্রতিবিম্ব দূরত্ব v2। দুটো ম্যাগনিফিকেশনের ফর্মুলা তুমি লিখে নাও, ম্যাগনিফিকেশন সমান v বাই u হয়, তো এক্ষেত্রে v1 বাই u1, আর দ্বিতীয় ক্ষেত্রে ম্যাগনিফিকেশন হয়ে যাবে কত v2 বাই u2, এটা কত হয়ে যাবে v2 বাই u2। তো v2 বাই u2 জায়গায় আমরা এটা বসিয়ে দিয়েছি। আশা করি সবাই বুঝতে পারছো। তো চলো নেক্সট প্রবলেম, ঠিক আছে, সবাই তুলে নাও বা ভিডিও পজ করে একটু তুলে নেবে। চলো, আচ্ছা এর পরের কোশ্চেন যেটা হচ্ছে দেখো 11 দাগেরই অথবা আমরা করব, ঠিক আছে। 11 দাগের অথবাতে কি বলেছে দেখো, কোশ্চেনটাতে কি বলেছে না, √3 প্রতিসারাঙ্ক বিশিষ্ট প্রিজমের মধ্য দিয়ে একটি রশ্মির আপতন কোণ নির্গমন কোণের দ্বিগুণ, আপতন কোণ কি বলেছে নির্গমন কোণের দ্বিগুণ হবে এবং নির্গমন কোণ প্রিজম কোণের সমান হয়, তাহলে প্রিজমের কোণ কত, ঠিক আছে। তো প্রিজমের ক্ষেত্রে তোমরা সবাই জানো প্রিজমের ক্ষেত্রে প্রতিসরণ কেমন হয় না, দেখো এটা হলো প্রিজম, ঠিক আছে। এখান থেকে একটা আলো এসে পড়লো প্রিজমের ওপর, তাহলে এখানে প্রথম কাজ কি লম্ব বানাতে হবে, তাহলে এটা হচ্ছে অ্যাঙ্গেল আই। এখান থেকে কি হবে আলো প্রতিসৃত হবে, তো এটা হচ্ছে R1। এখানে আবার লম্ব বানাবে, এটা হচ্ছে কি R2 দ্বিতীয় সারফেসে যেটা আপতন কোণ। এখান থেকে আলোক রশ্মি কী হবে না অবিলম্ব থেকে দূরে সরে বেরিয়ে যাবে, এটাকে বলা হয় অ্যাঙ্গেল অফ ইমার্জেন্স। তো এখানে দুটো তলে প্রতিসরণ হয় এবং যে দুটো তলে প্রতিসরণ হয় তাদের মধ্যে কোণকে প্রিজম কোণ বলা হয়, এটা সবাই জানো, ঠিক আছে। এবং এই প্রিজমের প্রতিসরাঙ্ক দিয়ে দিয়েছে তোমাকে √3। আর কি বলেছে, বলেছে আপতন কোণ আই, আপতন কোণ কোনটা আই, আর যে কোণে বেরিয়ে গেল সেটাকে আমরা বলছি ই, এটা সমান বলেছে 2 × E। আবার এটাও বলে দিয়েছে যে ই সমান হচ্ছে এ, মানে নির্গমন কোণ এটা হচ্ছে প্রিজম কোণের সঙ্গে সমান হবে, এই ডাটা বলে দিয়েছে। মানে এখান থেকে আমি তাহলে এটাও লিখতে পারি যদি ই এর সঙ্গে সমান হয় তাহলে আই সমান হবে 2 × A, ঠিক আছে। এতে কারো প্রবলেম নেই। এখান থেকে তোমাকে বার করতে বলেছে কি না প্রিজম কোণের মান কত, ঠিক আছে। তো এখানে কি করব, বেসিক্যালি এই দুটো সারফেসে কি হচ্ছে প্রতিসরণ হচ্ছে, তাই কি না, এই দুটো সারফেসে কি হচ্ছে প্রতিসরণ হচ্ছে। তো প্রতিসরণের ক্ষেত্রে আমরা এখানে বার করব যেটা যে এখানে প্রিজম কোণ মানে দুটো সারফেসে প্রতিসরণের ফর্মুলা লাগাবো, দিয়ে এখান থেকে প্রিজম কোণ বার করতে হবে। তো
এটাকে আমি বলে দিচ্ছি যে প্রথম তল, এটাকে বলে দিচ্ছি দ্বিতীয় তল। তো দ্বিতীয় তলে প্রতিসরণের ক্ষেত্রে স্নেলের সূত্র ব্যবহার করে পাই। স্নেলের সূত্র ইউজ করো। কি হবে স্নেলের সূত্র এখানে? না দেখো, √3 এই মাধ্যমের প্রতিসরাঙ্ক √3, এই মাধ্যমের কোণের সাইন অফ R2 সমান হচ্ছে 1 × সাইন অফ E। আচ্ছা, ইর জায়গায় আমরা কি লিখতে পারি? দেখো এখানে সাইন অফ E আসবে, তো নেক্সট সাইন অফ R2 এটা সমান কত লিখতে পারি না, সাইন অফ E/√3। আবার এই ইকে আমরা কি লিখতে পারি, সাইন অফ A/√3। কেন লিখলাম এটা? কারণ বলাই আছে যে নির্গমন কোণ প্রিজম কোণের সঙ্গে সমান, তো সাইন A/√3 এটা আমরা লিখতে পারি। বোঝা গেল? এরপরে তাহলে দেখো A = R1 + R2, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে R2 সমান A - R1। এটা লেখা যাবে তো? R2 সমান A, বা R2 নয়, এটাকে ধরো এভাবে লিখো যে R1 সমান হচ্ছে R1 সমান A - R2, লেখা যাবে এভাবে। তাহলে দুদিকে সাইন নিয়ে নাও না, সাইন অফ R1 সমান হচ্ছে সাইন অফ A - R2। ঠিক আছে, হয়েছে? তাহলে এখান থেকে দেখো না, সাইন অফ R1 সমান হচ্ছে সাইন অফ A - দেখো এটা সাইন অফ A - B ফর্মুলায় প্রশ্ন আছে। তাহলে এখান থেকে দেখো সাইন অফ R1 সমান হচ্ছে সাইন A কস অফ R2 মাইনাস কস A সাইন অফ R2। বুঝতে পারছো সবাই? ঠিক আছে, এবার হচ্ছে দেখো, এবারে দ্বিতীয় তলে প্রতিসরণের ক্ষেত্রে এটা বার করেছি। প্রথম তলে প্রতিসরণের ক্ষেত্রে কি পাচ্ছ দেখো না, সাইন অফ I এটা সমান হচ্ছে √3 × সাইন অফ R1। ঠিক আছে, আবার তাহলে সাইন অফ R1 এটা সমান লিখতে পারি সাইন অফ I/√3। আবার সাইন অফ R1 এটা সমান হচ্ছে সাইন অফ 2A/√3। সাইন অফ R1 সমান কি পাচ্ছ না, সাইন অফ 2A/√3। 2A কেন লিখলাম? কারণ এখানে দেখো আপতন কোণ সমান কি বলা আছে, 2 × A। আপতন কোণ সমান কি বলা আছে, 2 × A। বাস দেখো, সাইন অফ R1 এর মান আমি পেয়ে গেছি, সাইন অফ R2 মান আমি পেয়ে গেছি। বাস এই মানগুলো নিয়ে ওখানে আমাকে বসাতে হবে। ঠিক আছে, তাহলে দেখো এটা হচ্ছে সাইন অফ R1 এর মান, এটা হচ্ছে সাইন অফ R2 মান। ঠিক আছে, তাহলে দেখো এখানে আমি লিখতে পারি যে সাইন অফ 2A R1 এর মান, সাইন R1 এর মান সাইন অফ 2A/√3 = এখানে কি লিখতে পারি দেখো, সাইন অফ A যেমন আছে থাক, আমি চাইছি প্রত্যেকটা কোণ এর আকারে নিয়ে আসতে, কারণ আমার প্রিজম কোণই তো চেয়েছে না। বোঝা গেছে কি? তাহলে কস অফ R2কে কি লিখতে পারি বলো? সাইন অফ R2 সমান যদি এটা হয়, আমি যদি সাইডে করি যে সাইন অফ R2 এটা সমান হচ্ছে কত না, সাইন A/√3। তাহলে বলো কস অফ R2 সমান কত লিখব? cos স্কয়ার থিটা সমান cos থিটা সমান 1 - sin স্কয়ার থিটা তার রুট, তাহলে 1 - sin স্কয়ার A/3 তার রুট, এটা হবে cos অফ R2 সমান। বোঝা গেছে? তাহলে এখানে মানগুলো বসাবো, সাইন অফ A × cos R2 জায়গায় কি বসাবো, এটা। বোঝা যাচ্ছে কি? cos R2 জায়গায় বসাবো কোনটা, এটা। তাহলে √1 - sin স্কয়ার A/3। ঠিক আছে, sin স্কয়ার A/3 1 - sin স্কয়ার থিটা হয়।
আর এখানে দেখো মাইনাস কস এ সাইন আর টুর জায়গায় কী বসাবো দেখো সাইন এ বাই রুট 3। তো এটা দেখো এই সমীকরণটা বুঝতে পারলে কি না বলো। আমি প্রথমে করলাম কি না দ্বিতীয় তলের জন্য স্নেলের সূত্র আর প্রথম তলের জন্য স্নেলের সূত্র ইউজ করে আমরা এটা বসালাম, এখান থেকে কস আর টুর মান বার করে এই সমীকরণে বসিয়ে দিলাম, বাস আর কিছু নয়। এখান থেকে হয়ে গেছে সলিউশন তোমার। ঠিক আছে, দেখো কি হচ্ছে না এখানে থাকলো কত, আচ্ছা সাইন 2a-কে আমরা কি লিখতে পারি 2 sin a cos a। ঠিক আছে, হয়েছে বাই এটা থাকলো কত রুট 3, এটা সমান হয়ে যাবে সাইন এ আর সঙ্গে থাকলো রুট ওভার 1 মাইনাস সরি 1 নয় এই 3টা এখানে গুণ হবে, তাহলে 3 মাইনাস সাইন স্কোয়ার এ বাই রুট 3 মাইনাস এখানে থাকবে কত কস এ সাইন এ বাই রুট 3 হয়েছে। দেখো এরপরে আশা করি এটা সবার তোলা হয়ে গেছে। তো এরপরে আমরা এদিকে করি। তো এটা কি হচ্ছে দেখো এখান থেকে এটা দেখো রুট 3 ক্যান্সেল। ঠিক আছে, তাহলে এখানে দেখো 2 sin a cos a আর এদিকে আছে দেখো cos a sin a, এদিকে নিয়ে আসো তাহলে প্লাস cos a sin a, এটা সমান হয়ে যাবে কার সঙ্গে না sin a রুট ওভার 3 মাইনাস সাইন স্কোয়ার a। বোঝা গেছে? দেখো এখান থেকে সাইন এ কমন হয়ে উভয় দিকে কেটে যাবে, তাহলে টোটাল থাকলো 3 cos a সমান হচ্ছে রুট অফ 3 মাইনাস সাইন স্কোয়ার a। ঠিক আছে, তাহলে দেখো কি পাচ্ছ এখানে না স্কোয়ার করে দাও, তাহলে এটা রুট তুললে এদিকে স্কোয়ার হয়ে যাবে। ঠিক আছে, তাহলে 9 cos স্কোয়ার a সমান হচ্ছে 3 মাইনাস সাইন স্কোয়ার a। বোঝা গেল? 9 cos স্কোয়ার a সমান 3 মাইনাস সাইন স্কোয়ার a। এবারে দেখো 9 cos স্কোয়ার a এটা সমান হয়ে যাচ্ছে কত 3 মাইনাস অফ সাইন স্কোয়ার একে আমরা কি লিখতে পারি 1 মাইনাস cos স্কোয়ার a, তাহলে 1 মাইনাস cos স্কোয়ার a। ঠিক আছে, তাহলে এখান থেকে দেখো 9 cos স্কোয়ার a সমান হচ্ছে 3 মাইনাস 1 প্লাস cos স্কোয়ার a। হয়েছে, তাহলে প্লাস cos স্কোয়ার a এদিকে এলে কত হবে না 8 cos স্কোয়ার a সমান হচ্ছে 2 3 মাইনাস 1, তাহলে cos স্কোয়ার a ইকুয়াল টু 2/8, তাহলে cos স্কোয়ার a এটা সমান হচ্ছে 1/4, যাকে আমরা লিখতে পারি 1/2 হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে cos a সমান লিখতে পারি হাফ, বা এটাকে হাফকে কত লিখতে পারি গো cos এর মান কতর মান হাফ হয় cos 60 ডিগ্রি, cos 60 ডিগ্রি। তাহলে এখান থেকে দেখো a সমান পেয়ে গেলাম 60 ডিগ্রি, a সমান তাহলে কত এলো 60 ডিগ্রি। দেখো এই কোশ্চেনটা খুবই ভালো কোশ্চেন ছিল। এবারে তোমরা বুঝতে পারছো কি না দেখো, দুটো সারফেসে আমি স্নেলস ল ইউজ করলাম, সেখান থেকে সাইন r2 মান বার করলাম, সাইন r1 মান বার করলাম, তারপরে আমরা এখানে a ইকুয়াল টু r1 প্লাস r2 হয়, এখানে মান বসিয়ে ক্যালকুলেশন করে a সমান তাহলে কত আসলো না প্রিজম কোণ সমান হচ্ছে 60 ডিগ্রি। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন ছিল, বুঝতে পারছো আশা করি সবাই। ঠিক আছে, তো সবাই একটু তুলে নেবে, ঠিক আছে পজ করে। তো চলো নেক্সট কোশ্চেন। তাহলে 11 দাগে আমাদের এই কোশ্চেনটা ছিল, তো এরপরে আমরা চলে যাব নেক্সট কোশ্চেন কি আছে।
এরপরে দেখো, এরপরে আমরা চলে যাব 16 দাগের কোশ্চেনে। 16 দাগের কোশ্চেন, গ্রুপ সি 16 কি বলেছে দেখো, বলেছে একটি প্রোটন ও একটি নিউট্রনের ভর এত এবং এত। তো মাস অফ প্রোটন, ঠিক আছে, মাস অফ প্রোটন কত বলেছে? 1.0073 ইউ, 1.0073 ইউ মানে AMU, ঠিক আছে, ভর ইউনিট বলা হয়। মাস অফ আলফা প্রোটন, নিউট্রন, মাস অফ নিউট্রন বলেছে কত না 1.0078 ইউ, 78 নয় 87 ইউ, ঠিক আছে। বলেছে অক্সিজেনের ভর, একটা অক্সিজেন নিউক্লিয়াস আছে, অক্সিজেন পরমাণু 16-8 যার হয়, এর ভর মাস অফ অক্সিজেন বলেছে কত না 15.990874, এটা বলেছে অক্সিজেন পরমাণুর নিউক্লিয়াসের ভর বা পরমাণুর ভর, ঠিক আছে। তাহলে ওই নিউক্লিয়াসের নিউক্লিয়ন প্রতি বন্ধন শক্তি কত, মানে তোমাকে চেয়েছে বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন, এটা কত হবে, এটা হচ্ছে কোশ্চেন, ঠিক আছে। ইবিকে আমরা কি বলি, ইবিকে কি বলি বন্ধন শক্তি, আর এ হচ্ছে ভর সংখ্যা, প্রতি একক ভর সংখ্যায় বন্ধন শক্তি কত হবে। দেখো বন্ধন শক্তি বার করার জন্য প্রথম যে টার্মটা আমাদের বার করতে হবে সেটা হচ্ছে কি না মাস ডিফেক্ট বা ভর ত্রুটি। তাহলে দেখো প্রথম আমরা যেটা বার করব সেটা হচ্ছে কত না ভর ত্রুটি কত হবে, ভর ত্রুটি যাকে আমরা বলি ডেল্টা এম, ঠিক আছে, এটা কত হবে। এটা কিভাবে বার করি আমরা না প্রত্যেকটা প্রোটনের ভর এবং প্রত্যেকটা নিউট্রনের ভর যোগ করে যেটা হয় সেখান থেকে অক্সিজেনের নিউক্লিয়াসের ভর বিয়োগ করলে যেই ভরটা কী হয়ে যায় মিসিং হয় তাকে আমরা বলি ভর ত্রুটি। এই দুটোর ভরকে, এই দুটো টোটাল ভরকে যোগ করলে এই ভরটা পাওয়া যায় না, এর থেকে কিছু বেশি পাওয়া যায়, মানে নিউক্লিয়াসের ভর অ্যাকচুয়ালি এই দুটো টোটাল ভর হওয়া উচিত কিন্তু হয় না, এর থেকে কিছু কম হয়। তো সেই ভরটা গেল কোথায়, সেটাই কনভার্ট হয় কিসে বাইন্ডিং এনার্জিতে, বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ারে, বোঝা গেল। তাহলে প্রথম ডেল্টা এম বার করবো, সেটা কি করে বার করবো, দেখো অক্সিজেন পরমাণুর মধ্যে এর মধ্যে কতগুলো নিউট্রন আছে আর কতগুলো প্রোটন আছে বলো। প্রত্যেকটা প্রোটনের ভর হচ্ছে এটা, প্রত্যেকটা নিউট্রনের ভর হচ্ছে এটা। আর আমরা জানি যে প্রোটন সংখ্যা কত হয়, অক্সিজেনের প্রোটন সংখ্যা দেখো 8, নিউট্রন সংখ্যাও 8 হয়, ইলেকট্রন সংখ্যাও 8 হয়। তাহলে প্রত্যেকটার সঙ্গে কি হবে, একটা প্রোটনের ভর যদি এত হয় তাহলে 8টার ক্ষেত্রে 8 ইন্টু এটা, একটা নিউট্রনের ভর যদি এটা হয় তাহলে 8টার ক্ষেত্রে 8 ইন্টু এটা। তাহলে টোটাল প্রোটন এবং নিউট্রনের ভর কত হবে না 8 ইন্টু 1.0073 প্লাস 8 ইন্টু 1.00787, এটা হচ্ছে টোটাল এত ইউ ভর, মাইনাস দেখো অক্সিজেন এর এটাও ইউতেই দেওয়া আছে, ঠিক আছে। অক্সিজেন পরমাণু নিউক্লিয়াসের ভর কত দেখো 15.99, আচ্ছা এদিকে না একটু এদিকে করছি কারণ ওইদিকে দেখতে পাবে না হয়তো। তো এইটা মাইনাস হবে, এটা 15.990874, এই টোটালটা সরি এখানে ব্যাকেট দাও, এখানে ব্যাকেট দাও, এই টোটালটা হচ্ছে ইউতে আসবে, ঠিক আছে। ক্যালকুলেশন করে দেখবে এটার মান যেটা আসবে সেটা হচ্ছে, এটা ক্যালকুলেটারে করে দেখবে 0.0.137137 এত ইউ আসবে, ঠিক আছে। 137126 এত ইউ আসবে, এটা হচ্ছে ভর ত্রুটি। তাহলে আমাকে কি প্রথম বার করবো কি এই পরিমাণ ভর ত্রুটির জন্য কত বাইন্ডিং এনার্জি বা বন্ধন শক্তি কত হবে, তাহলে প্রথম বার করবো কি
বন্ধন শক্তি, বা যাকে আমরা ইবি দ্বারা ডিনোট করি। আচ্ছা, এনার্জি সমান কী হয়? E=mc²। তো এখানে কত পরিমাণ ভর মানে এখানে ডিসঅ্যাপিয়ার হয়ে গেছে, সেটা হচ্ছে ডেল্টা এম। তাহলে ইবি সমান কত হবে? ডেল্টা এম c²। ডেল্টা এম এসছে এটা 0.137126 ইন্টু 6 হচ্ছে, এটা সি হচ্ছে মানে 3 × 10⁸ তার হোল স্কোয়ার। ঠিক আছে, এখানে ইউ আর এটা হচ্ছে মিটার পার সেকেন্ড। তো সিম্পলি এটা মনে রাখবে 1 AMU সমান হয় 931 মেগা ইলেকট্রন ভোল্ট। ঠিক আছে, তাহলে এর সঙ্গে 931 যদি তুমি গুণ করে দাও, তাহলে ডিরেক্ট তুমি যেটা অ্যান্সার পাবে সেটা মেগা ইলেকট্রন ভোল্টে চলে আসবে। ঠিক আছে, তখন আর তোমাকে এই c² গুণ করতে হবে না, কারণ c² গুণ করেই সেটা 1 AMU ভর সমান হয় 931 মেগা ইলেকট্রন ভোল্ট। ঠিক আছে, এর সঙ্গেই কিন্তু c² গুণ আকারে থাকে। ঠিক আছে, তাহলে এখানে কত ইউ ভর এসছে অ্যাকচুয়ালি? না, এত ইউ, তাহলে এত ইন্টু 931 এটা চলে আসবে মেগা ইলেকট্রন ভোল্টে। এটা যদি তুমি ক্যালকুলেশন করো তাহলে তুমি পাবে যেটা হচ্ছে 167.66 এরকম কিছু একটা টার্ম পাবে। ঠিক আছে, এবারে দেখো তোমাকে কিন্তু এটা হলো কি টোটাল বন্ধন শক্তি, টোটালটাকে বাঁধার জন্য কত এনার্জি লাগলো, কিন্তু তোমাকে এটা চাইনি, তোমাকে চেয়েছে বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন। তার মানে তোমার বাইন্ডিং এনার্জি যেটা এসছে সেটাকে ওই যে পরমাণুর তার ভর সংখ্যা দিয়ে ভাগ করে দাও, তাহলে তুমি অ্যান্সার পেয়ে যাবে। মানে তোমার যেটা এসছে 127.66, এটাকে তুমি ভাগ করে দেবে, এর ভর সংখ্যা কত হবে? 16 দিয়ে ভাগ করে দাও, তাহলে তোমার অ্যান্সার চলে আসবে কত? 7.979 মেগা ইলেকট্রন ভোল্ট। ঠিক আছে, তো বাইন্ডিং এনার্জি অক্সিজেনের পার নিউক্লিয়নে কত হবে? না 7.979 মেগা ইলেকট্রন ভোল্ট। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পারছো, খুবই ভালো ম্যাথ এগুলো, তো একটু করে নেবে। প্রথমে আমি ভর ত্রুটি বার করলাম, মানে যাকে আমরা বলি মাস ডিফেক্ট। তারপরে বন্ধন শক্তি বার করলাম ডেল্টা এম c² করে। তো ডেল্টা এম c² না করে তুমি এটা ডিরেক্ট মনে রেখে দিবে যে 1 AMU ভরকে যদি আমরা এনার্জিতে কনভার্ট করি, তাহলে যে পরিমাণ এনার্জি পাবো সেটা হচ্ছে 931 মেগা ইলেকট্রন ভোল্ট। ঠিক আছে, তো এখান থেকে 931 গুণ করো, এখান থেকে মেগা ইলেকট্রন ভোল্টে অ্যান্সার পাবে। তো বাইন্ডিং এনার্জি এটা হলো টোটাল বাইন্ডিং এনার্জি, তাকে ভর সংখ্যা দিয়ে ভাগ করলে তুমি পেয়ে যাবে যে প্রতি নিউক্লিয়নে বন্ধন শক্তি কত। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পারছো। তো এরপরে চলো নেক্সট যেটা দেওয়া আছে এখানে নিউমেরিক্যাল। আমরা বেসিক্যালি এখানে নিউমেরিক্যালগুলোই সলভ করছি, কারণ থিওরিটিক্যাল যেগুলো আছে তোমরা সবাই বই থেকে ওগুলো পেয়ে যাবে। ঠিক আছে, তো গ্রুপ সির দেখো 17 দাগে 1-এর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বার করতে বলেছে। ঠিক আছে, একটা সার্কিট দেওয়া আছে, দেখো এভাবে একটা সার্কিট দেওয়া আছে, দেখো এটা এ, এটা বি, এই প্রত্যেকটা রোধ কত করে বলেছে? আর 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 আর। ঠিক আছে, তো এ এবং বি এর মধ্যে তুল্য রোধ বার করতে বলেছে। দেখো এই টাইপের সার্কিটে সবসময় খেয়াল করবে তুমি যে ভোল্টেজ দিবে, প্রত্যেকটা পয়েন্টকে বা প্রত্যেকটা জাংশনকে তুমি ভোল্টেজ দেওয়ার চেষ্টা করবে। যেরকম এখানে জাংশন কতগুলো দেখতে পাচ্ছ, প্রথম তো আমি এখানে একটা জাংশন দেখতে পাচ্ছি, এখানে একটা জাংশন দেখতে পাচ্ছি, এটা একটা জাংশন,
আর এটা একটা জাংশন, মানে সংযোগস্থল। সংযোগস্থল কাকে বলি? দুটো তারের যোগফলকে আমরা সংযোগস্থল বলি না, সংযোগস্থল বলি যখন কি তিনটে, দুইয়ের অধিক তার যেখানে যুক্ত হয়েছে। ঠিক আছে, তো দেখো যদি আমি এখানে ভি ভোল্টেজ দিই, এ বিন্দুকে ভি ভোল্টেজ দিলাম, তাহলে যতক্ষণ তার থাকবে এখানে ভোল্টেজ সেম থাকবে, তাহলে এই পয়েন্টও কত ভোল্টেজ পাবে? ভি। আর একে দিলাম 0, তাহলে এই এখানেও এই ভোল্টেজ কত পেলো? 0। দেখো এখানে রেজিস্ট্যান্স আছে, তাহলে ভোল্টেজ পেরাতে পারবে না, মানে যতক্ষণ তার আছে ততক্ষণ ভোল্টেজ সেম থাকে, কিন্তু তার তো এখানে নেই, এখানে রেজিস্ট্যান্স আছে, তার মানে এই বিন্দুর ভোল্টেজ আলাদা হবে। তো জানি না, যখন ধরে নিই যে এই বিন্দুর ভোল্টেজ হচ্ছে এক্স আর এর হচ্ছে ওয়াই। ঠিক আছে, তাহলে দেখো এখানে টোটাল 4টে ভোল্টেজ আছে, কি? ভি, এক্স, ওয়াই আর 0। আচ্ছা, এইরকমভাবে কেন লিখলাম? আমি এক লাইনেও তো লিখতে পারতাম, এরকমভাবে কেন লিখলাম? কারণ দেখো এখানে আমি দেখতে পাচ্ছি যে 3, 2, 5টা রেজিস্ট্যান্স আছে। আর যখনই আমি তোমাকে বলবো একটা কথা তোমাদেরকে, যে যখনই দেখবে কোনো সার্কিটে 5টা বা 6টা রেজিস্ট্যান্স এইরকম টাইপের দেওয়া আছে, তখন তুমি ধরেই চলো 90% ওটা হচ্ছে হুইটস্টোন ব্রিজের ম্যাথই হবে। হুইটস্টোন ব্রিজের সার্কিট হতে পারে, সবসময় হবে এমন কোনো কথা নেই, কিন্তু 90% ওটা চান্স আছে যে ওটা হুইটস্টোন ব্রিজ। সেই জন্য এরকম লিখলাম। হুইটস্টোন ব্রিজের সার্কিটটা এরকম হয় না, ওই ঘুড়ির মতো দেখতে হয়, তো ওই জন্য ওই রকম লিখেছি। এবার দেখো রেজিস্ট্যান্সগুলো ওখানে এঁকে নাও। তো দেখো ভি আর এক্সের মধ্যে আছে কি কোনো রেজিস্ট্যান্স? হ্যাঁ, অবশ্যই আছে, এটা আছে। তো এখানে একটা রেজিস্ট্যান্স এঁকে নিলাম যে ভি আর এক্স বিভবের মধ্যে আছে। ঠিক আছে, এক্স আর 0-র মধ্যে একটা আছে, তো এক্স আর 0, এটা এক্স আর 0-র মধ্যে একটা আছে, এটা হয়ে গেল। দেখো ওয়াই আর আর-এর মধ্যে একটা আছে, ওয়াই আর 0-র মধ্যে, তো ওয়াই আর 0-র মধ্যে মানে এটা, তাহলে এখানে একটা আছে, এখানে একটা আছে, প্রত্যেকের রেজিস্ট্যান্স হচ্ছে আর করে, এটা হয়ে গেছে। তাহলে ভি আর ওয়াইয়ের মধ্যে একটা আছে, তাহলে এটাকেও এঁকে নাও, ভি আর ওয়াইয়ের মধ্যে। আর আরেকটা দেখো এখানে আছে এক্স আর ওয়াইয়ের মধ্যে, এক্স আর ওয়াইয়ের মধ্যে। দেখো এটা হুইটস্টোন ব্রিজের প্রবলেম হলো কি না? আর এই দিক থেকে একটা টার্মিনাল, এটা হচ্ছে কি? এটা হচ্ছে সেই এ টার্মিনাল, দেখো যেখানে তুমি ভি ভোল্টেজ দিয়েছিলে, তাহলে এটা হলো এ, এই টার্মিনালটা হলো বি। আচ্ছা দেখো আমরা জানতাম হুইটস্টোন ব্রিজের ক্ষেত্রে কী ছিল না, এটা বাই এটা যদি এটা বাই এটা রেশিওর সঙ্গে সমান হয়, মানে R1/R2 সমান যদি R3/R4 হয়ে যায়, তখন এই যে রেজিস্ট্যান্সটা সার্কিটে লাগানো থাকে এর কোনো কাজ থাকে না, কারণ এক্স এবং ওয়াই বিন্দুর বিভব সমান হয়ে যায়। যদি এক্স আর ওয়াইয়ের বিন্দুর বিভব সমান হয়, তাহলে এই তার দিয়ে কোনো প্রবাহ আসবে কি? আসবে না। বোঝা গেল? তার মানে সিম্পলি এই সার্কিটটা কি হয়ে গেল, এটা সার্কিটে কি কোনো কাজ নেই এই রেজিস্ট্যান্সটা, তাহলে সার্কিটটা সিম্পলি কি হয়ে গেল, দেখো এটা এখানে দুটো রোধ আছে শ্রেণীতে, নিচে দুটো রোধ আছে শ্রেণীতে। এবারে দেখো এই সার্কিটটা কত সোজা হয়ে গেল, এটা আর, এটা আর, এটা আর, এটা আর, তাহলে দেখো দুটো শ্রেণীতে, এই দুটো শ্রেণীতে একে অপরের সঙ্গে সমান্তরালে, তাহলে আর ইকুইভ্যালেন্ট কী হয়ে যাবে বলো? এটা হবে 2R, এটা হবে 2R, তাহলে একই মানের রোধকে যদি সমান্তরালে লাগানো থাকে তাহলে তুল্য রোধ কত হয়? আর মানের রোধ যদি n সংখ্যক লাগানো থাকে তাহলে তুল্য রোধ কত হয়? R/n। তাহলে 2R মানের রোধ যদি দুবার লাগানো থাকে তাহলে কত হবে? 2R/2 সমান হচ্ছে R। তাহলে এর তুল্য রোধ, কত হলো না? R। তুল্য রোধ হয়ে গেল R। আশা করি সবাই বুঝতে পারছো কিভাবে কি এই রকম সার্কিটকে তুমি কিভাবে সলভ করবে না, এভাবে। ঠিক আছে, চলো এরপরে 18 দাগের একই একটা কোশ্চেন আছে, দেখো প্র্যাকটিস খুব ভালো করে করতে হবে। এখন তুমি যত প্র্যাকটিস করবে তোমার ততটাই নিজের প্রতি কনফিডেন্স বাড়বে পরীক্ষায় ভালো করে করার জন্য। ঠিক আছে, তো এখন প্র্যাকটিস খুব ভালোভাবে চালিয়ে যাও। ঠিক আছে, এখন কারণ টাইম খুবই কম তোমাদের হাতে, তো
বিশেষ করে এবিটিএ টেস্ট পেপার খুব ভালো করে প্র্যাকটিস করে যাও, ঠিক আছে। চলো 18 দাগের 1 18 দাগের 1 কি বলেছে, আমরা একদম শেষের দিকে চলে এসেছি, আর এটা বাদ দিয়ে আর একটা কোশ্চেন হলেই আমরা এখানেই শেষ করব, ঠিক আছে। তো দেখো, আচ্ছা, একটি পরিবাহী লুপ একটি চৌম্বক ক্ষেত্রে এততে রাখা আছে। আচ্ছা, একটা চৌম্বক ক্ষেত্র B2 সমান বলেছে, সেটা দাও, আমি B ধরে নিচ্ছি। B সমান একটা চৌম্বক ক্ষেত্র দেওয়া আছে 0.2 সাইন অফ 300t, এটা একটা চৌম্বক ক্ষেত্র দেওয়া আছে। বলেছে একটা পরিবাহী লুপকে চৌম্বক ক্ষেত্রে রাখা আছে, লুপের তল মানে পরিবাহী লুপের তল চৌম্বক ক্ষেত্রের সঙ্গে 60 ডিগ্রি কোণ করে, ঠিক আছে। তাহলে লুপের তল মানে থিটা ইকাল টু দেওয়া আছে 60 ডিগ্রি, মানে একটা পরিবাহী লুপ ধরো এভাবে ছিল, চৌম্বক ক্ষেত্র ধরো এদিকে ছিল, তো লুপের তলের যে বা এভাবে ছিল, এর ক্ষেত্রে এরিয়া ভেক্টর এদিকে থাকবে, আর চৌম্বক ক্ষেত্র ধরে নাও এদিকে ছিল, এদের মধ্যে অ্যাঙ্গেল বলেছে 60 ডিগ্রি। এইরকম টাইপের একটা ছবি হতে পারে। এরিয়া ভেক্টর তলের সঙ্গে সবসময় লম্ব হয়, দেখো এটা যদি তল হয় তার উপর এরিয়া ভেক্টর এটা হচ্ছে লম্ব, এবং চৌম্বক ক্ষেত্র এদিকে কাজ করছে, এদের মধ্যে অ্যাঙ্গেল কত 60 ডিগ্রি, এটা বলেছে। আচ্ছা, লুপের তল চৌম্বক ক্ষেত্রের সঙ্গে 60 ডিগ্রি, লুপের ক্ষেত্রফল, এই যে লুপটা আছে তার ক্ষেত্রফল দিয়েছে, ক্ষেত্রফল আমি ধরে নিচ্ছি এই লুপের ক্ষেত্রফল কত, এ সমান দিয়েছে 5 সেমি স্কোয়ার। তো সেমি স্কোয়ারকে মিটার স্কোয়ার করলে কি হবে না 5 × 10⁻⁻4 মিটার স্কোয়ার। এগুলো সবাই নিশ্চয়ই জানো কীভাবে চেঞ্জ করতে হবে। লুপে আবিষ্ট তড়িৎচালক বলের সর্বোচ্চ মান নির্ণয় করো। আচ্ছা, তড়িৎচালক বল নির্ণয় করতে হবে, আবার সেটা সর্বোচ্চ মান বার করতে হবে। আচ্ছা, আবিষ্ট তড়িৎচালক বল কখন হবে, যখন লুপের মধ্য দিয়ে ফ্লাক্সের চেঞ্জ হবে, মানে চৌম্বক প্রবাহ চেঞ্জ হবে। আর এখানে আমি দেখতেই পাচ্ছি চৌম্বক প্রবাহ চেঞ্জ হচ্ছে, কারণ চৌম্বক প্রবাহ দেখো ডিপেন্ড করছে সময়ের ওপর, তাই কি না? আমরা ফ্লাক্সের ফর্মুলা কি জানি, চৌম্বক ফ্লাক্স বা চৌম্বক প্রবাহ φB সমান হচ্ছে B.A, সবাই জানো B.A, বা এখান থেকে ফ্লাক্স B ইকাল টু কত হবে, B ডট প্রোডাক্ট তুললে BA cos থিটা। আচ্ছা দেখো, তাহলে ফ্লাক্স সমান ফ্লাক্স B লিখতে পারো, না লিখতে পারো, মানে B মানে ম্যাগনেটিক ফ্লাক্স, সোজা কথা, ঠিক আছে। তো ফাই সমান হচ্ছে BA cos 60 ডিগ্রি, কারণ বলেই দিয়েছে দেখো এরিয়া ভেক্টর। আচ্ছা, এটা এরিয়া হলে, এটা যদি এরিয়া হয় তাহলে এরিয়া ভেক্টর কোন ডাইরেকশানে হবে, এই ডাইরেকশানে। এরিয়া ভেক্টর এবং চৌম্বক ক্ষেত্র এদের মধ্যে অ্যাঙ্গেল কত দেওয়া আছে 60 ডিগ্রি, তাহলে BA cos 60, বা ফ্লাক্স সমান লিখতে পারি BA/2। আবার দেখো ফ্যারাডের সূত্রানুযায়ী দেখো ফ্যারাডের সূত্র কী বলে না, কোনো কুণ্ডলীর মধ্য দিয়ে যদি আবিষ্ট তড়িৎচালক বল চৌম্বক প্রবাহের পরিবর্তন হয়, তাহলে একটা তড়িৎচালক বল ওই কুণ্ডলীতে আবিষ্ট হয়, এবং ওই তড়িৎচালক বলের মান কত হবে, E সমান, ফ্যারাডে ল থেকে আমরা কি জানি, দেখো মাইনাস টার্ম একটা আসে, সেটা তো ডাইরেকশানের জন্য, তো আমরা এখানে মান নিয়ে কথা বলছি। তো মড অফ E সমান হচ্ছে মড অফ d∅/dt। এখানে আমরা মাইনাস নিচ্ছি না, কারণ এখানে আমাদের মান দরকার বেসিক্যালি। তো আবিষ্ট তড়িৎচালক বল E সমান, আচ্ছা দেখো ফাইর মান আমরা কত পেয়েছি BA/2, তো d/dt ইন্টু AB/2 এটা লিখতে পারি, তাই কি না? দেখো এখান থেকে E সমান, আচ্ছা এরিয়া তো এই লুপের ক্ষেত্রফল সেটা তো কনস্ট্যান্ট, তাহলে A/2 সঙ্গে, আচ্ছা বির মান দেখো, B কিন্তু কনস্ট্যান্ট নয়, B টাইমের সঙ্গে চেঞ্জ হচ্ছে। এখানে দেখো সমীকরণে T আছে, টাইম আলাদা আলাদা হলে বির মানও আলাদা আলাদা হবে, ঠিক আছে। তাহলে এখানে কি বসাবো বির জায়গায়, না d/dt 0.2
সাইন অফ ওমেগা 300t। এবারে দেখো 0.2 তো একটা কনস্ট্যান্ট টার্ম, তো বাইরে চলে আসবে, তাহলে ই ইকাল টু হয়েছে দেখো 0.2/2 ইন্টু এ, আর সঙ্গে দেখো সাইন 300t। আচ্ছা সাইন থিটা এর ডেরিভেটিভ কী হবে? কস থিটা। সাইন থিটার ডেরিভেটিভ কী হবে? কস থিটা। কিন্তু এখানে থিটা নেই, সাইন 300t আছে, মানে পরে আবার 300t ডেরিভেটিভ হবে। তাহলে এখানে আসবে দেখো 300 সাইন কস অফ 300t। কেন বুঝতে পারবে? আশা করি সবাই এগুলো বুঝতে পারছো এখন ডেরিভেটিভ। ঠিক আছে, বোঝা গেছে তো? তাহলে দেখো এখানে দশমিক তুলো, এখানে একটা 0 10 লিখো, 2 2 কেটে গেল, তাহলে কী পাচ্ছ দেখো, একটা 0 কেটে গেল। আচ্ছা ই সমান 30, এরিয়া কত দিয়েছে? এরিয়া দিয়েছে দেখো এখানে, তাহলে 30 ইন্টু 5 ইন্টু 10⁻⁻4, এটা হচ্ছে এরিয়া দেওয়া ছিল। সঙ্গে থাকলো কত না কস অফ 300t। ঠিক আছে, বাস আর এক লাইন। ই ইকাল টু আমরা লিখতে পারি তাহলে কত দেখো, 5 3 15, ঠিক আছে, 15 ইন্টু 10⁻³ কস অফ 300t। -3 কেন লিখলাম? এখানে একটা 0 ছিল এখানে, তাহলে একটা কমে যাবে, ঠিক আছে, বা একটা বেড়ে যাবে। এখানে দেখো 0 ছিল, 10 একটা গুণ ছিল, তো এদিকে হলো 10⁻³ তাহলে এটা একটা দেখো এসি ভোল্টেজ কিনা। তো এসি ভোল্টেজে এখানে যে টার্মটা থাকে তাকে আমরা কেমন লিখি? আমরা লিখি না এভাবে, ই ইকাল টু E0 কস অফ 300t, যেরকম আমরা লিখি ভি ইকাল টু V0 সাইন অফ ওমেগা টি কস অফ ওমেগা টি। তো এখানেও দেখো ই ইকাল টু E0 কস অফ 300t। তাহলে এই E0টা অ্যাকচুয়ালি কী? E0 হচ্ছে আবিষ্ট তড়িৎচালক বলের ম্যাক্সিমাম মান। E0 হচ্ছে কি? আবিষ্ট যে তড়িৎচালক বলটা আবিষ্ট হচ্ছে তার ম্যাক্সিমাম মান। আর এখানে তোমাকে সেটাই চেয়েছিল, কি বলেছিল? লুপে আবিষ্ট তড়িৎচালক বলের সর্বোচ্চ মান নির্ণয় করো। তাহলে এটা তো হলো আবিষ্ট তড়িৎচালক বলের ইকুয়েশন। সর্বোচ্চ মান কত হবে তাহলে? তাহলে ই সর্বোচ্চ মানকে আমরা E0 বলছি। এই যে E0 সমান হচ্ছে তাহলে 15 ইন্টু 10⁻³ আর ইউনিট কী হয়ে যাবে? ভোল্ট। ইউনিট কী হয়ে যাবে? ভোল্ট। আশা করি সবাই বুঝতে পারছো, ঠিক আছে। আচ্ছা আর একটা ছোট্ট কোশ্চেন আছে, এখান থেকে বলে দিই যে 220 ভোল্ট পরবর্তী প্রবাহের শীর্ষমান কত? দেখো এটা আমি এখানেই করে দিচ্ছি, এটা 3-এর দাগে 18-র দাগে 3-এ এই কোশ্চেনটা দিয়েছে, তো আমি এখানেই করে দিচ্ছি, শর্ট কোশ্চেন, ঠিক আছে। দেখো 220 ভোল্ট পরবর্তী প্রবাহের শীর্ষমান। দেখো কোনো ভোল্টেজকে যখন কিছু না বলা থাকে তাহলে তাকে আমরা কি ভোল্টেজ ধরি? VRMS। তাহলে RMS ভোল্টেজ দেওয়া আছে তোমাকে 220, তাহলে বলেছে পিক ভোল্টেজ কত? আমরা জানি VRMS সমান কত হয় না V0/√2। তাহলে V0 সমান কত হবে? VRMS ইন্টু √2। দেখো VRMS জানা আছে 220 ভোল্ট ইন্টু √2, তো এটা তোমরা ক্যালকুলেটারে ক্যালকুলেশন করে দেখবে প্রায় 311.11 ভোল্ট আসবে, ঠিক আছে। তো এই ছিল তোমাদের এই চ্যাপ্টারের এই পেজে যাবতীয় যা MCQ, শর্ট কোশ্চেন এবং নিউমেরিক্যাল আমি সলভ করালাম তোমাদেরকে। তো এরপরে আরও একটা পেজ নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে আসবো, কারণ আমি জানি যে তোমাদের পরীক্ষা খুব কাছাকাছি চলে আসছে, তো তোমরা প্র্যাকটিস করার খুব বেশি সময় পাবে না। তো আমিও চেষ্টা করছি আমার তরফ থেকে যতটা সম্ভব তাড়াতাড়ি তোমাদের জন্য ভিডিওগুলো নিয়ে আসা যায়। আর কেউ যদি এমনও থেকে থাকো যে আগের পেজগুলো দেখোনি, তো গিয়ে একটু দেখে নিবে। আশা করি তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করছো, তোমাদের রেজাল্ট খুবই ভালো হোক, ঠিক আছে। তো আজকের মতো এখানেই শেষ করছি, ঠিক আছে। তো এরপরে খুব তাড়াতাড়ি এর পরের পেজ নিয়ে আসবো তোমাদের কাছে, ঠিক আছে। তো বেস্ট অফ লাক।